তারা এটা আমাদের বলে যে প্রধান বিরোধী দলনেতা অনেক তারা কিন্তু তারা এটা করা মানুষ করবে না। কিন্তু আমি যেটা বলি সেটা খুব একটা খারাপ কিন্তু নরেন্দ্র মোদীর আমার কথা যে রাহুল গান্ধীকে এই প্রবর্তনে সরকারের এই 11 বছরে 3 মডিফাই করা কংগ্রেসের এমন অনেক নেতা ছিল যা এই 12 বছর সময় পেত তাহলে অন্তত নরেন্দ্র মোদী একজন ভালো প্রতিপক্ষ হয়ে উঠতে পারত। কি করা যাবে? কংগ্রেস দলটা পারিবারিক দল হয়ে গেছে এবং সেই পারিবারিক দলের প্রধান হিসাবে তাকে গান্ধী পরিবারের জন্ম দিতেই হবে। তার বাইরে যারাই থাকুন না কেন, যত কোয়ালিটি থাকুন না কেন, যত দপ্তর থাকুন না কেন, তারা কেউ কংগ্রেসের মাথায় বসতে পারবে না। তাই রাহুল গান্ধী দেশের বিরুদ্ধে এবার তিনি কি বলছেন, তার এবার ভোটপুরি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটা করে তিনি আর কি বললেন, বড় অভিযোগ করলেন যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন কমিশন রাখি শুধুমাত্র বেঁচে বেঁচে কংগ্রেসকে যারা ভোট দেয়, কংগ্রেসের সমর্থক তাদের নাম পাবে। ভারতবর্ষের সাধারণ মানুষের ছেড়ে দিন, সাংবাদিক ছেড়ে দিন, ছেড়ে দিন, কংগ্রেসের নিজের দলের লোকেরা বুঝতে পারছে যে এটা মানুষ খাওয়াবে, মানুষকে এটা খাওয়ানো যাবে না, মানুষ খাবে। এমন কোন সফটওয়্যার কি তৈরি হতে পারে যেখানে বেঁচে বেঁচে কংগ্রেস সমর্থন এবং কংগ্রেসকে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের নাম শুধু বাদ যাবে, এটা মানুষকে খাওয়ানো যাবে না কংগ্রেসের নেতা। শুধু তাই নয়, রাহুল বাবা আজকে আবার একটা দুর্দান্ত কাজ করে তিনি বলছেন ভারতবর্ষের গণতন্ত্র, হিন্দুস্তানের লোকতন্ত্র রক্ষাটা তার কাজ নয়। দেশের বিরোধী দলনেতা তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা পান। মোদী সরকারের যারা ক্যাবিনেট মন্ত্রী আছেন তারা যেমন মর্যাদা পান, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসাবে, প্রধান বিরোধী দলনেতা হিসাবে তেমনই মর্যাদা পান। তিনি বলছেন হিন্দুস্তানের লোকতন্ত্র রক্ষার কাজ আমার নয়, আমার কাজ শুধুমাত্র সরকারকে ব্যতিব্যস্ত করা। ভাবতে পারছি না যে দেশের বিরোধী দলের নেতা, কংগ্রেস নেতা, বিরোধী দলের নেতা এইরকমটা বলতে পারে। তাহলে কেন তোমরা বন্ধু যে নরেন্দ্র মোদীর চওড়া কপাল যে রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতাকে আজকেও তিনি লোক আছেন। দেখুন আপনারা, आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर PCI अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है। প্রশ্নকর্তা নিজেও অবাক হয়ে গেছে। আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে সাধারণত রাজনৈতিক দলগুলো নিজেদের মতের বিরুদ্ধে যাদের গেলে তাদেরকে হারিয়ে, এমন তো নয় যে রাহুল গান্ধীর প্রোগ্রামে কোনো বিজেপির কর্মী সমর্থককে নিয়ে চলে যাবে প্রশ্ন করার জন্য, এমন নয়। তেমনি বিজেপির কোনো নেতা নেত্রীর প্রোগ্রামে নিশ্চয়ই কংগ্রেস বা CPM এর লোকজনকে রাখা হবে না। জেনারেলি এইগুলোতে কংগ্রেস মাইন্ডেড, কংগ্রেসের প্রোগ্রামে কংগ্রেস মাইন্ডেড লোককে রাখা হবে। তারা প্রশ্ন করছে রাহুল গান্ধী আপনি কি কোর্টে যাবেন এত প্রমাণপত্র নিয়ে? রাহুল বাবা কোর্টে যাবেন, কারণ অলরেডি কোর্টে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে বিহারের SIR। আপনারা সবাই জানেন, আমার প্রতিবেদন যারা দেখেছেন, বিচারপতি সূর্যকান্ত এবং বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা চলছে। সেখানে বিহারের SIR সবাই মামলা করেছে, হোমমিত্র মামলা করেছে, কংগ্রেস তরফ থেকে মামলা হয়েছে, সমস্ত বিরোধী দল মামলা করেছে। সেই ডিভিশন বেঞ্চের এজলাসে যে বিহারের 66 লাখ লোকের নাম বাদ গেছে এমন কোন সংখ্যায় ভোটারকে প্রয়োজন করা যায়নি যাদের নাম ভুল বলে পাবে। 1,66,000-এর উপর BLA বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দল মাত্র 3-4 জনকে হাজির করতে পেরেছে যাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে, সেটা এখন তদন্ত চলছে। 4 জন 66 লাখ লোকের। ব্যক্তিগতভাবে প্রায় 80,000 মানুষ এসেছেন, তাদের নাম নাকি যোগ করতে হবে বাদ গেছে। সংখ্যাটা কত? 1.3%, কিছুই নয়। 66 লাখ লোকের নাম বাদ গেছে বিহারে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন একেবারে ঠিক আছে, কাউকে তেমন পাওয়া যায়। রাহুল গান্ধীকে আজকেও প্রশ্ন করা হলো এত প্রমাণ নিয়ে আপনি কি কোর্টে যাবেন? করে যাবেন।
তিনি শুধু স্টেজে উঠে মানুষকে ফুল বোঝাবেন, কারণ কোর্টে গেলেই ধরা পড়ে। রাহুল গান্ধীর অবস্থা দেখুন, এই যে বলি না মোদীর চওড়া বাবা, খুব একটা ভুল আমি বলি। রাহুল গান্ধী আজকে কথা বললেন, তিনি আজকে একটা অ্যাসেম্বলির সিট নিয়ে কথা বললেন। কোথায় এটা? কর্ণাটকে। কি নাম অ্যাসেম্বলি সিটটার? আলান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আলান বিধানসভা। সেখানে ভোট চুরি হয়েছে, কম ভুয়ো ভোটাররা আছে, এখানে ভোট চুরি হয়েছে। তো আমরা চেক করে দেখলাম আলান, এই যে ALNB আলান অ্যাসেম্বলিতে কি হয়েছে দেখলাম। এই বিধানসভা থেকে 2018 জিতেছিলেন সুভাষ রুটকেদার বলে বিজেপির একজন নেতা। অবশ্যই আলাদা ভোট চুরি হয়েছে, বিজেপি এখন জিতেছে। কিন্তু অবাক করে দেখলাম 2023-এর অ্যাসেম্বলি ভোটে এই আলান সিটে, যেখানে রাহুল গান্ধী বলছেন ভোট চুরি হয়েছে, সেখানে জিতেছেন কংগ্রেসের BR পার্টি। কখনো দেখেছেন যে নিজের ক্যান্ডিডেট যে সিটে জিতেছে সেই সিটেই তার দলের প্রধান নেতা ভোট চুরি হয়েছে বলছে? ভাবলেন আলান সিটে ভোট চুরি হয়েছে বলছেন রাহুল গান্ধী, এবং সেখানে জিতেছে কংগ্রেসের BR পার্টি। অবিশ্বাস্য ব্যাপার। কারণ রাহুল গান্ধী কি করবেন সেটা অবশ্য আমার আপনার সাধারণ মাথায় বুঝতে না, কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে যদি বলা হয় ভোট চুরি হয়েছে, তাহলে কোন সিটটাকে আগে দেখানো হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইম অর্থাৎ 7.5 লাখ 8 লাখ ভোটে জিতেছে, সেখানেই দেখানো হবে ভোট চুরি হয়েছে। তৃণমূলের তরফ থেকে ভোট চুরি হয়েছে কোথায় বলা হয়? এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নাকি ভোট চুরি করেছেন। কে বলে? তৃণমূলের তরফ থেকে। স্বাভাবিক ব্যাপার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে সেখানেই যে ভোট চুরি হয়েছে তৃণমূলের অভিযোগ, তেমন কি হওয়ার কথা। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লাখ ভোটে জিতেছে, বিজেপির অভিযোগ তেমনই হওয়ার কথা, ওখানে ভোট চুরি হয়েছে, তাই না? রাহুল গান্ধী অভিযোগ করছেন যে এই আলান সিটের ভোট চুরি হয়েছে, যেখানে জিতেছে কংগ্রেসের ক্যান্ডিডেট। এবার কি বলবেন? कर्नाटक में आलन कंस्टिट्यूएंसी है, यहाँ पे चोरी पकड़ Camera. এতক্ষণ আমার এই বক্তব্য শুরু হবার আগে যে প্রতিবেদনের কিছুটা অংশ আপনারা শুনলেন, এই প্রতিবেদনটা হচ্ছে দ্য নিউজ বাংলার আমাদের শ্রদ্ধেয় ইউটিউবার মানব গুহ, ওনার এই প্রতিবেদনটা আমি আমার এই বক্তব্যের মধ্যে এই জন্য নিলাম। আমি মোদিজির সাফল্য সম্বন্ধে দু চার কথা বলবার আগে এই প্রতিবেদনের এই অংশটা নেয়ার বিশেষ কারণ হচ্ছে, গত কয়েকদিন আগে আপনারাও দূরদর্শনের মাধ্যমে দেখেছেন, বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে এই রাহুল গান্ধী, তেজস্বী যাদব অর্থাৎ ইন্ডি জোটের বেশ কিছু নেতা আমাদের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী মোদিজির মাকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েনি। মোদিজির মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইনিও একজন সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি অনুযায়ী পার্লামেন্টের একজন বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী, সে দেশের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদীজির মাকে নিয়ে পর্যন্ত কুৎসা করতে ছাড়ছেন না। আজকের যে প্রতিবেদনটা আপনারা শুনলেন, আপনারা দেখবেন দ্য নিউজ মানবদার এই প্রতিবেদন, যে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে কংগ্রেসের সরাসরি যে যোগাযোগ, আজকে দিল্লি হাইকোর্টে
স্বীকারোক্তিতে বলেছে যে আমরা পাকিস্তানের জঙ্গিদেরকে মদদ দেওয়ার ব্যাপারে সমস্ত রকম সাক্ষ্য প্রমাণ আজকে দিল্লি হাইকোর্টে আসিম মুনি তিনি আজকে বিবৃতি দিয়েছে। এটা নিয়েই আজকে সোশ্যাল মিডিয়ায় হইচই চলছে। যারা বিজেপির দিকে আঙুল তোলে, দেশদ্রোহী শয়তান যে সমস্ত রাজনৈতিক দল মোদিজির অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব এবং তার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ত্রুটি খুঁজে বেড়ান, সেই সমস্ত দেশদ্রোহী শয়তানদের যোগ্য জবাব দেওয়ার জন্য এই যে বিষয়টা উঠে এসছে, এইটা পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বিগত দিনে 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত কংগ্রেস এবং তৎকালীন ইউপি জোটের সরকার কিভাবে পাকিস্তানের জঙ্গিদের মদদ দিয়েছে এবং বোম্বাই বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনাকে ত্বরান্বিত করেছে। এই ঘটনার আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তৎসহ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে বিধানসভায় বিরোধী দলনেতা, আমাদের শ্রদ্ধেয় জননেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন, অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করেছেন। সাসপেন্ড করে তার অনুপস্থিতিতে বিজেপির যারা এমএলএ ওখানে উপস্থিত ছিলেন বিতর্কে, সেখানে শুধুমাত্র উনিও একজন মুখ্যমন্ত্রী, সাংবিধানিক প্রধান, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কি কুরুচিপূর্ণ মন্তব্য উনি মোদিজি সম্বন্ধে করেছেন, অমিত শাহ সম্বন্ধে করেছেন। এ দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দূরদর্শনের মাধ্যমে, আপনার হাতের মুঠোয় যে মোবাইল, তার মাধ্যমে আপনারা দেখেছেন। কি জঘন্যতম রাজনৈতিক এদের বিচারধারা। আজকে সকালের একটি প্রতিবেদন, আমি আজকের এই যে বক্তব্য রাখবার যে আমাদের মোদিজির জন্মদিনের দিন থেকেই যে সেবা পক্ষ চলছে, তাকে সামনে রেখেই আমি যে আজকে এই বিশেষ প্রতিবেদন অর্থাৎ আমার বক্তব্য রাখছি। এর বিশেষ উল্লেখযোগ্য কারণ আজকে সকালেও নবান্নে নিমন্ত্রণ একটি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের যে সম্প্রচার হয়েছে, হয়তো অনেকে এইসব ইউটিউব চ্যানেলের খবরগুলো উপেক্ষা করে যান, আপনারা ঠিকমতো দেখার চেষ্টা করেন না, শুধু ইউটিউবে রিল আর ফেসবুকে ওই কুৎসিত ইঙ্গিত, নোংরা নৃত্য আর নোংরা কথাবার্তা, নোংরা দৃশ্য দেখার জন্যই আপনাদের দিনের অনেকটা সময়কে ব্যয় করেন। কিন্তু এর মধ্যেই ইউটিউবের অনেকগুলি সাংবাদিক আছেন যিনি বিগত 20 বছর ধরে একজন সংবাদ মাধ্যমে কাজ করছেন, পরিষেবা দিয়ে যাচ্ছেন। সেই সংবাদ মাধ্যমের যে সম্প্রচার, আমি সকালে ওই সম্প্রচার দেখে আমি তো থ হয়ে গেছি। উনি বলছেন, ওই চ্যানেলের নাম হচ্ছে নবান্নে নিমন্ত্রণ। ওই চ্যানেল খুললে আপনারা দেখতে পাবেন এই যে চাকরি চলে যাওয়া, চাকরি চুরি, 26,000 চাকরি ইতিমধ্যে চলে গেছে, 32,000 চাকরি আজকাল অবস্থায় ঝুলে আছে কোর্টের রায়ের ওপরে। সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে। আজকের এই খবর শুনে আমার মাথা ঘুরে গেছে। উনি বলছেন যে চাকরি চলে যাওয়াতে সুনামির ঝড় আসতে চলেছে। 32,000 26,000 কোথায়?
2 লক্ষ শিক্ষকের চাকরি চলে যাবে। ভাবতে পারেন? তাহলে চাকরির ক্ষেত্রে, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে আজকে সুপ্রিম কোর্টের রায়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সমস্ত চাকরি প্রার্থী যারা চাকরি করছেন, যাদের চাকরির মেয়াদ আর 5-6 বছর আছে, তাদেরকে এই পরীক্ষায় বসতে হবে না। পশ্চিমবাংলায় প্রায় 3 লক্ষের ওপরে স্কুল শিক্ষক আছেন, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, 8 থেকে আরম্ভ করে আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রে সরকারি চাকুরিজীবী 3 লক্ষ। এই 3 লক্ষ চাকরিজীবীর মধ্যে আজকের এই খবরটা শুনে তো আঁতকে উঠলাম। আমি বাধ্য হয়ে, আমার আজকের এটা করবার কোনো ছিল না। এই যে ইস্যু, এগুলো জনগণকে জানানোর প্রয়োজন আছে, সেই জন্য আমি নাম করে বলছি, আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সংবাদ দেখুন যে 2 লক্ষ চাকরি যদি চলে যায়, সেই 2 লক্ষ চাকরিজীবীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের মেম্বার কি পরিণতিটা ঘটবে। ইতিমধ্যেই 26,000 চাকরি চলে যাওয়ার পরে আত্মহত্যা করেছে অনেকজন, অসুস্থ, এই রকম ভাবে দিন চলছে। এই হাজার হাজার চাকরি চলে যাওয়া শিক্ষকদের, অনেকের হয়তো বিনা দোষে চাকরি চলে গেছে, অযোগ্য শিক্ষক নিয়োগ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি চুরি করে এই সরকারের শিক্ষামন্ত্রী আজকে জেলে। ব্রাত্য বসু বর্তমান শিক্ষামন্ত্রী এদের জন্য সদুত্তর দিতে পারছে না। উনি বলছেন যারা রাজনীতি করে, আমাদের তৃণমূল করে, আমরা তাদের চাকরি তো দেবই। এইভাবে তাদের গাজোয়ারি চলছে। আজকে ভাবতে পারেন, এই 2 লক্ষ চাকরি যদি নতুন করে চলে যায়, কি পরিণতিটা হবে। একদিকে ডিএ প্রাপকরা সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া সত্ত্বেও এই রাজ্য সরকার তাদের ডিএ যে 25% দেওয়ার কথা ছিল, আজও পর্যন্ত তাদের ডিএ দেওয়া হয়নি। অপর দিক দিয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ কয়েক লক্ষ বেকার আজকে কলকাতার রাজপথে, তারা বিগত 1 বছর ধরে আন্দোলনে তারা সামিল হয়ে আছে। এত কিছু দুর্নীতি, এত ভ্রষ্টাচার, আকণ্ঠ নিমজ্জিত এই মমতার সরকার। আর এর উপরে নির্বাচন কমিশনারের যে ফতোয়া, স্যার SIR, স্যার মানে হচ্ছে 2002 সালে যে নির্বাচন কমিশনের প্রদত্ত ভোটার লিস্ট সংশোধন, 2002 সালের পরে 2011 সালে একবার নোটিফিকেশন এসেছিল। 2011 সালেও কিন্তু সেইভাবে এই ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে কঠোরভাবে নির্বাচন কমিশনারের ঘোষণা মতো SIR হবে দুর্গাপুজোর পরই। এই SIR স্যার বন্ধ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের যুব সম্প্রদায়, ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে তিনি প্রকাশ্য দিবালোকে বলছেন, স্যার যদি চালু করে, মানে নির্বাচনের কমিশনারের যে ফতোয়া ভোটার লিস্ট সংশোধনের কার্যকরী যদি করতে চায়, তাহলে আমরা নির্বাচন কমিশনারের অফিস দিল্লি থেকে ঘেরাও করব
10 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লির নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করব। কেন এত ভয় পাচ্ছেন দিদি? কারণ দিদি জানেন বিহারে এসআইআর, বিহারে তো নির্বাচন হবে আর 2-1 মাস পরেই তো বিহারে স্যার হয়ে গেল। তাতে করে 66 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। এই 66 লক্ষ ভোটারের মধ্যে মৃত ভোটাররাও ভোট দিত, বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। আবার চুরি করে ভোট দিত। এই 66 লক্ষ ভোটারের লিস্ট থেকে নাম বাদ যাওয়ার জন্য এই রাহুল গান্ধী আজকে নতুন করে আন্দোলন করছে। উনিও বলছেন আমি গণতন্ত্র মানি না, আমি লোকতন্ত্র মানি না। একটু আগে যে বক্তব্যটা শুনলেন রাহুল গান্ধীর কণ্ঠস্বর, উনি বলছেন উনি সংসদের একজন বিরোধী নেতা, উনি বলছেন আমি গণতন্ত্র মানি না, লোকতন্ত্র মানি না। উনিও এই এসআর নিয়ে সোচ্চার হয়েছেন, আন্দোলন করছেন, কিন্তু নির্বাচন কমিশনারের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে এই 66 লক্ষের মধ্যে মাত্র 4 জন খুঁজে পেয়েছে। তাতে নাকি তেজস্বী যাদবের নাম আছে। তো এইটা নিয়ে হাইলাইট করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও নোংরা রাজনীতি খেলে আজকে মানুষের মোটিভ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একদিকে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, অপর দিক দিয়ে 32,000 চাকরি এই যায় সেই যায় অবস্থার মধ্যে ঝুলে রয়েছে, ডিএ দিতে পারছে না। ওদিকে সিবিআই এর তদন্ত একটার পর একটা, ওনার কাকাকে আবার অ্যারেস্ট করেছে, শিক্ষামন্ত্রী জেলে, ওনার নাভিশ্বাস উঠে গেছে। তাই নতুন করে মোদিজিকে, অমিত শাহজিকে গালিগালাজ, কি কুৎসিত ভাষায় আক্রমণ করে গালিগালাজ করেছে, এটা তো আপনারা দেখেছেন। এরপরে এই মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর স্পৃহা কারো থাকে? কত কুরুচিপূর্ণ! উনি একজন সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার মধ্যে উনি এই আচরণ করেছেন। উনিও সংবিধান মানেন না, উনি সুপ্রিম কোর্ট মানেন না, উনি হাইকোর্ট মানেন না। এই রকম আচরণের মধ্যে দিয়ে এই সরকার পরিচালনা হচ্ছে। অপর দিক দিয়ে আজকের আবার একটি ঘটনা, মধ্যপ্রদেশের একটি বিষ্ণু মন্দিরের বহু বছর আগে মুঘল আমলে সেই বিষ্ণু মন্দিরের বিষ্ণু মূর্তি তার মাথা কেটে নিয়েছে। সে নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কি রাকেশ বাবু ব্যারিস্টার, তিনি মামলা করেছিলেন। সেই মামলার রায় দিতে গিয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বলছে যে বিষ্ণু তোমাদের আরাধ্য দেবতা, তাকেই বলো এর বিচার করতে। বিষ্ণুকে বলো তার মাথা কেন কেটে নিয়েছে, তার বিচার বিষ্ণু। তোমাদের তো, তোমরা ঠাকুর ভক্ত, তো তোমরা যাও বিষ্ণুদেবকে বলো যে সুপ্রিম কোর্টে এই বিচার হবে না। তার মানে ভাবতে পারছেন আজকে কোন দিকে ভারতবর্ষের বিচার প্রক্রিয়া, আইনি ব্যবস্থা, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে হিন্দু বিদ্বেষী। কিসের কারণে?
একটাই কারণ, মোদিজির সাফল্য আজকে এমন গগনচুম্বী জায়গায় পৌঁছিয়েছে, গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে উনি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। তাই আজকে বিজেপিকে আটকাবার জন্যে বিভিন্ন রাজ্যে যে ভোট প্রক্রিয়ার ব্যবস্থা চলছে, আসাম, বিহার, কেরালা, কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে যাতে সাফল্য বিজেপি না পায় এবং মানুষের মোটিভ ঘুরিয়ে দিয়ে হিন্দু ধর্মীয় ভাবাবেগের শাশ্বত সনাতন ধর্ম বলি যে সমস্ত মানুষ আছে তাদের ভাবাবেগে আঘাত করে মহামান্য বিচারপতি আজকে এই রকম কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আমরা যে গণতন্ত্রের পীঠস্থান, পৃথিবীর সর্ববৃহত্তম গণতন্ত্রের প্রতিষ্ঠা, যে ভারতবর্ষকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, যে ন্যায়ালয়, যে বিচার বিভাগকে নিয়ে আমরা শ্রদ্ধার আসনে বসিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি, সেই সুপ্রিম কোর্টের বিচারপতির এই রকমভাবে তাদের আচরণ। এর আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বদান্যতায় এই অনুব্রত, এই জ্যোতিপ্রিয় মল্লিক, এই শেখ শাহজাহান, এই মানিক সরকার, এদের কুকীর্তি ধামাচাপা দেবার জন্যে কলকাতায় আরজি করের যে নাশকতার এবং মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে যে অভয়ার আজও পর্যন্ত বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেই মহিলা যে নৃশংস হত্যাকাণ্ড, তারপরে কসবার আর একটি মহিলার ওপরে নৃশংস অত্যাচার, এই রকম ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। আজকের দিনেও নদিয়া জেলায় ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে পিটিয়ে মেরে তাকে মেরে ফেলা হয়েছে। এইভাবে নৃশংস হত্যালীলা, নির্বিচারে নারী নির্যাতন, এই যে প্রহসনের রাজনীতি চলছে, এই সমস্ত বিষয় দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেবার জন্যে অন্য মাত্রায় গিয়ে আজকে নোংরা রাজনীতি করে আজকে সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের 1,10,000 টাকা উপঢৌকন দিয়ে ভোট বৈতরণী পার করবার জন্যে বহু ক্লাবকে, বহু বিশেষ ব্যক্তিকে ধুতি পাঞ্জাবি উপঢৌকন দিয়ে নবান্নে এখন তার প্রস্তুতি চলছে। উনি বুঝতে পেরেছেন যে 2026-এর নির্বাচনে আমি আর আসতে পারবো না, তাই তোষামদের রাজনীতিকে পাথেয় করে এই নোংরা খেলায় মত্ত হয়েছে। তাই এত ব্যভিচার, এত নৃশংস হত্যালীলা চালিয়ে শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচিকে বানচাল করে দিয়ে ইতিমধ্যেই এই 2025 সালের মধ্যে আমাদের শ্রদ্ধেয় নেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্যে শুভেন্দু অধিকারীকে 86 বার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন আদায় করবার জন্যে। তাহলে বুঝতে পারছেন উনি কতটা ভয় পেয়েছেন এই নির্বাচনে হার মানব। আজকেও শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচি, সেখানে ওনার দলের সেই বাইক বাহিনী তাণ্ডব চালানোর চেষ্টা করে তার সেই সভাকে বানচাল করে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রকম ভয়াবহ পরিস্থিতি এই রাজ্য সরকারের বদান্যতায় চলছে। মানুষ বুঝতে পারছে ওনার এত দুর্নীতি, সীমাহীন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই রাজ্য সরকার। তাই আজকে নতুন করে নাটক করে নির্বাচন কমিশনারের এই যে ফতোয়া স্যার লাগু করতে দেবেন না, তিনি হুঙ্কার ছাড়ছেন। ভোটার লিস্ট সংশোধন করলে প্রায় 1.5 কোটি এই রাজ্যের ওই রোহিঙ্গা
আর বাংলাদেশি পাকিস্তানি মুসলিম অনুপ্রবেশকারীর যে সংখ্যা প্রায় 1.5 কোটির কাছাকাছি, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাতিল হয়ে যাবে, তার জন্য আতঙ্কে শিউরে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো সীমান্তবর্তী জেলাগুলিতে, যে সমস্ত জেলাতে মুসলিম সমাজের মানুষের সংখ্যাধিক্য আছে, সেই সমস্ত জেলায়, এমনকি ডায়মন্ড হারবারে যেখানে যুবরাজ জিতে এসেছেন 7 লক্ষ ভোটে, সেখানেও যে ব্যাপক দুর্নীতি এবং ভোট লুট হয়েছে। তারপরে রেখাপাত্রের বিরুদ্ধে যে ক্যান্ডিডেট ছিল সেখানেও জালিয়াতি করে এই 2024-এর ভোটে ভোট বৈতরণী পার হয়েছে। এ কথা আজকে হাইকোর্টে মামলা চলছে, হাইকোর্টে বিচারাধীন অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়েও আজকে রাজনীতি চলছে বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করবার জন্যে। আজকে সরকারি অফিসারদেরকে তেল মেরে নির্দেশ ইতিমধ্যেই 4 জন সরকারি আধিকারিক যারা ব্যাপক দুর্নীতি করেছে, ভোটার লিস্টে কারচুপি করেছে, তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য করেছে নির্বাচন কমিশনার। তাই আরো বহুজনার চাকরি চলে যাবে, এইরকম একটা ভয়ের বাতাবরণ চলছে। তার মধ্যে থেকে আজকে যে 2 লক্ষ শিক্ষকের চাকরি চলে যাবে, হাওয়ায় ভাসছে খবর। সুনামির ঝড়ের মতো আছড়ে পড়বে গোটা পশ্চিম বাংলার রাজনীতির আকাশে, তছনছ হয়ে যাবে ওনার সাম্রাজ্য। তাই আতঙ্কে ভুগছে। তাই আমি সচেতন করে দিচ্ছি আমার এই বক্তব্যের মাধ্যমে। আমি আমার এই বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আমাদের মোদিজির সাফল্যের খতিয়ান আমি কিছু তুলে ধরব। আপনারা কল্পনা করতে পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি 2014 সালে যখন ক্ষমতায় আসে, উনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যে স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মোদিজি গোটা দেশের মানুষের জন্য শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকা করে বরাদ্দ, সেখানেও কাটমানি খেয়েছে এই সরকার। নরেন্দ্র দামোদর দাস মোদি স্বচ্ছ ভারত অভিযানের নামে যে বিপুল কর্মযজ্ঞ, সেই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মোদিজি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আর এই হালেই মহাকুম্ভের মোদিজির স্বচ্ছ ভারত মিশনের যে এফেক্ট, সেই এফেক্টে মোদিজির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গেল। মহাকুম্ভের তীর্থযাত্রীদের জন্য তাদের স্বচ্ছতার যে সুন্দর ব্যবস্থা উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের সরকার মহাকুম্ভে একসঙ্গে মহা স্বচ্ছতা অভিযানে 15,000 সাফাই কর্মীর তৈরি হলো বিশ্ব রেকর্ড। এর আগে 2019 সালের অর্ধকুম্ভে একসঙ্গে 10,000 সাফাই কর্মী স্বচ্ছতা অভিযানে নেমেছিলেন। মোদী সরকারের মাস্টার স্ট্রোক, স্বচ্ছ হলো প্রয়াগরাজ, খ্যাতি বাড়ল ভারতবাসীর। আপনারা কল্পনা করতে পারবেন আজকে মহাকাশযান, যে মহাকাশযানের মাধ্যমে তৃতীয় মহাকাশযানে যে সাফল্য, মহাকাশযানে যে যুবকটি গিয়েছিল তার সঙ্গে মহাকাশে গিয়ে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, ডাইরেক্ট মোদিজি কথা বলেছেন, তার মা বাবা কথা বলেছেন এবং মহাকাশযান, মহাকাশ গবেষণায় যে সমস্ত কর্ণধার আছেন তারাও
এই ছেলেটির সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন। মহাকাশ জানেও এক ব্যাপক সাফল্য, এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি। মোদিজির ইতিহাস তৈরির জন্য প্রস্তুত। ভারতীয় রেল জম্মুকে যুক্ত করেছেন শ্রীনগরের সঙ্গে। বন্দে ভারত এক্সপ্রেস আরও কিছু সময়ের মধ্যেই উদ্বোধন করেছেন শ্রীনগরের পথে। এই যে তার ছবি, পথে থাকবে অসাধারণ রেল ব্রিজ, চেনার রেল ব্রিজ, বিশ্বের সর্বোচ্চ উচ্চতার অবস্থিত এই রেল ব্রিজ বন্দে ভারত এক্সপ্রেস এই চেনার ব্রিজের ওপর দিয়ে যাবে। কারা যেন বলেছিলেন মোদিজি রাচ্ছে দিন কোথায় গেল? সেই সমস্ত বন্ধুদের তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত দেশদ্রোহী রাজনৈতিক দলের নেতারা মোদিজির আচ্ছে দিনের প্রশ্ন তুলে নানা রকম কটাক্ষ করে মোদিজিকে আক্রমণ করেছিলেন, তাদের জন্য আমি এই বার্তা দিচ্ছি। এনারা প্রশ্ন তুলেছিলেন যে মোদিজি নাকি এয়ার বিভাগ অর্থাৎ প্লেন, যে উড়োজাহাজ, যে এয়ার বিভাগ, এটা নাকি বিক্রি করে দিচ্ছে, রেল নাকি বিক্রি করে দিচ্ছে পাবলিকের হাতে। এই রকম নানা ধরনের প্রোপাগান্ডা এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা, কংগ্রেসের নেতারা, এই তৃণমূলের নেতারা এই মিথ্যা প্রচার করে করে মানুষের মোটিভ ঘুরিয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে তাদের বিষ ঢুকিয়ে দেওয়ার প্রবণতা তারা তৈরি করেছে। তার প্রমাণ এই দেখুন, মোদী সরকারের উদ্যোগে কর্মসংস্থানের সোনালী দশক। 10 বছরে 17.19 কোটি কোটি 2014 থেকে 2015 সালে চাকরির সংখ্যা ছিল 47.15 কোটি। 2023 থেকে 24-এ বেরিয়ে হয়েছে 64 কোটি 33 লক্ষ। 2023 থেকে 24 অর্থবর্ষে দেশে 4 কোটি 60 লক্ষ চাকরি হয়েছে। 4 কোটি 60 লক্ষ চাকরি হয়েছে। বেকারত্বের হার 6 থেকে কমে 3.2। 4 কোটি 7 লক্ষ যুবক যুবতী ইপিএফও তে অন্তর্ভুক্তি। কৃষি উৎপাদন ও সার্ভিস সেক্টরে চাকরির বন্যা। তারপরেও বলে মোদিজি বিগত 11 বছরে কি করেছে? মোদিজি রাচ্ছে দিন মোবাইল ফোন রপ্তানিতে নতুন রেকর্ড। এই দেখুন তার প্রমাণ। মোবাইল ফোন রপ্তানিতে নতুন রেকর্ড। ভারতের মোবাইল রপ্তানিতে ভারতের স্থান 3য়। পিএলআই স্কিমের অধীনে ভারতে স্মার্টফোনের উৎপাদন ও রপ্তানি বেড়েছে 2024-এ 2 লক্ষ কোটি টাকারও বেশি। আর 2025 এখনো পর্যন্ত 4 লক্ষ কোটি টাকা। মোদিজি মানেই উন্নয়ন। ভারত আজ বৈষয়িক উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে আজকে স্বীকৃতি অর্জন করেছেন। মহাকাশ থেকে সূর্যোদয় দেখালেন এই শুভাংশু শুক্লা। এই যে যুবক, এই যে ছবি দেখছেন, সত্যিই অবিশ্বাস্য, ভারতের গর্ব। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বর্তমানে আন্তর্জাতিক এই যে মহাকাশ যানে গিয়ে তিনি সরাসরি মোদিজির সঙ্গে, ওনার মা বাবার সঙ্গে
সূর্যোদয় দেখিয়েছেন এবং তার কৃতিত্ব সারা বিশ্বে আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে। সুরক্ষা ও পরিবার ও দেশের মান রক্ষার জন্য একটি নিশ্ছিদ্র বর্ম শুভ্রাংশুর এই মহাকাশ যাত্রা তাই শুধু বিজ্ঞান নয়, গল্পও এক নিখুঁত পরিকল্পনার। মহাকাশ যাত্রার জন্য শুভ্রাংশুর বীমা কত টাকার জানলে চোখ ছানা বড়া হয়ে যাবে। তো এই যে সাফল্য, এছাড়াও অসংখ্য কৃতিত্ব। অদ্ভুত ব্যাপার হলো যারা কাশ্মীরে এই জঙ্গি হানাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, দেশের ভিতরের শত্রুরা বাইরের শত্রুদের চেয়েও বেশি বিপজ্জনক। তাই আগে আমাদের ভেতরের শত্রুদের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। দেশের শত্রু কারা? একটু আগে যে প্রতিবেদন দেখলেন, কংগ্রেস দলের পাকিস্তানের যোগ এবং জঙ্গি যোগাযোগের প্রমাণ, এরাই হচ্ছে দেশের মধ্যে সবথেকে বড় শত্রু। আরো অসংখ্য প্রমাণ, অসংখ্য তথ্য। সারা ভারতবর্ষের 81 কোটি মানুষকে বিনামূল্যে চাল দেয়া, এলপিজি গ্যাস পরিষেবা, আর কত কত উদাহরণ দেব। আমার মোবাইলও আমাকে জবাব দিচ্ছে 41 মিনিট হয়ে গেছে, তাই আমি এখানে সমাপ্ত করছি। এরপরে আমি আরও যে বাকি অংশ আছে সেটা আপনাদের জানাবার চেষ্টা করব।